কাল নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনূস, জো বাইডেন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার অবরোধ চলছে ৩ পার্বত্য জেলায়। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার। বিশ্ব নদী দিবস আজ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নামে রাজনৈতিক ফায়দা লুটেছে শেখ হাসিনার সরকার, অভিযোগ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময়ে ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দফতরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস আগামীকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। গত ৩ দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসন, ফিলিস্তিনি সহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরবেন। প্রায় ৩.৫ মাস পর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন। কনক, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 9:45টার দিকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি তার সহকর্মীদের নিয়ে এখানে এসেছিলেন এবং তিনি এসে মূলত ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যে শান্তি এবং বিশেষ করে সকল পর্যায়ের মানুষের সহাবস্থান নিশ্চিতের প্রতীক হিসাবে মূলত সাদা পায়রা উড়িয়েছেন এবং তিনি তারপরে গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলেছেন। আপনি ইতিমধ্যেই যেটি বলছিলেন যে দীর্ঘ ১১২ দিন পরে মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়টি খুলেছে। এর আগে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদুল আজহার ছুটির পরে মূলত আর কখনোই কিন্তু ক্লাস কার্যক্রম বা পাঠ্য যেই কার্যক্রম সেটি কিন্তু শুরু হতে পারেনি। এরপরে ১ জুলাই থেকে লাগাতার আন্দোলনে, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে অচল হয়ে পড়েছিল, স্থবির হয়ে পড়েছিল শিক্ষা কার্যক্রম, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেই কার্যক্রম স্থবির হয়ে যায় এবং তারপরে দীর্ঘ সময় পরে অর্থাৎ ১২০ দিন পরে আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রত্যাশা করছেন যে কোনো উপায়ে সকলের সহযোগিতা এটি আজকের কার্যক্রম শুরু করতে পেরেছেন এবং সামনের দিকে যে কোনো উপায়ে এই বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ রাখা এবং পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য যে কোনো ধরনের বিশেষ করে নৈরাজ্য, যে কোনো ধরনের বিশৃঙ্খলা সেটি ঠেকানোর লক্ষ্যে সকলের সহায়তা চেয়েছেন। সকল দলের, সকল মতের, সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন গণমাধ্যমও এই বিশ্ববিদ্যালয় যেহেতু গণমানুষেরই একটি অংশ এবং সাধারণ মানুষের টাকায় যেহেতু চলে, সুতরাং এখানে দায় রয়েছে সকল মানুষের। মুহিব, আপনাকে ধন্যবাদ। বিশ্ব নদী দিবস আজ। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনার পরও রক্ষা হচ্ছে না উত্তরের নদীগুলো। নদী রক্ষার নামে গেল ১৫ বছর মিলেছে কেবল আশ্বাস। তিস্তা চুক্তির নামে মহাপরিকল্পনার রাজনৈতিক শোরগোল তোলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো টাকায় তিস্তা বন্ড চালু করে সহজেই এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শাহনেওয়াজ জনি। দখল, দূষণ আর অপরিকল্পিত প্রকল্পে হত্যা করা হয়েছে উত্তরের শত শত নদীকে। উত্তরকে বাঁচিয়ে রেখেছে বিভিন্ন নদী। অর্থনীতিতে গতি দেয়া তিস্তাকে নানাভাবে গলা টিপে হত্যা করা হয়েছে। শুকনো মৌসুমে মরা খাল আর বর্ষায় রাক্ষসী করা হয়েছে নদীটিকে। এখন ডক্টর ইউনূস সরকারের দিকে তাকিয়ে তিস্তা পাড়ের মানুষ। কিছুই পেলাম না, খালি শুনি তিস্তা মহাপরিকল্পনা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। ২-১টি দেশের কাছে ভালো হওয়ার জন্য একটি দেশের লোককে নিয়ে এসে পর্যবেক্ষক, অন্য দেশের পর্যবেক্ষককে নিয়ে এসে শুধু সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা এটার বাস্তবায়ন চাই, এক দফা এক দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি বলেছেন যে রংপুর দিয়ে
আবু সাইদ যেমন রংপুর থেকে শুরু করেছিলেন এই সরকার বিরোধী আন্দোলন, উনি বলেছিলেন যে এই সরকার বিরোধী আন্দোলন করে যেমন সফলতা এসেছে, ইনশাআল্লাহ আমি রংপুর থেকে উন্নয়ন শুরু করব। আমরা এই সরকারের কাছে আশা করি দ্রুত যত সম্ভব এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নামে রাজনৈতিক ফায়দা লুটেছে শেখ হাসিনার সরকার। বাস্তবে এ প্রকল্পের অস্তিত্বই নেই। তিস্তা বন চালু করে নিজের টাকায় তিস্তার প্রকৃতিভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। এই অঞ্চলের কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য, পরিবেশ, প্রতিবেশ সব কিছুর জন্য তিস্তা নদীর একটা বিজ্ঞানসম্মত পরিচর্যার কোনো বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর অনুরোধ যে বাংলাদেশে সবার আগে তিস্তা নদীর বিজ্ঞানসম্মত পরিচর্যায় একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। তিস্তা বন্ড মাধ্যমে বা তিস্তা বন্ডের ডলার বন্ড, টাকা বন্ড দুটোর মাধ্যমে কিন্তু সরকার টাকা দিতে পারে এবং যে লভ্যাংশগুলো আমাদের বাইরে বৈদেশিক মুদ্রায় দিতে হয় সেটি আমাদের যারা বিদেশ থেকে ওয়েজ আর্নার তাদেরকে আমরা দিতে পারি। এটা একটা অপশন হতে পারে যে নিজস্ব অর্থায়নের মাধ্যমে তিস্তা করা সম্ভব এবং অনেক দেশ তাদের রিমিটেন্সকে এভাবে কাজে লাগাতে পারে। প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক সদিচ্ছা না থাকায় রংপুর বিভাগের 405টি নদীর মধ্যে চিহ্নিত 83টি, এর মধ্যে হারিয়ে যাচ্ছে বেশিরভাগ নদী। তিস্তা মহাপরিকল্পনা আওয়ামী লীগ সরকারের ছিল একটি রাজনৈতিক ডায়লগ, যা বহু বছর ধরে নদীপাড়ের মানুষকে ঠকিয়েছে। আর কোনো প্রতারণা নয়, দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়ন দেখতে চান এখানকার কপালপোড়া মানুষগুলো। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র জনতার ডাকা 72 ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ এবং যানবাহন শ্রমিক মালিক ঐক্যজোটের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন আজ বন্ধ আছে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে সব ধরনের যানবাহন ও নৌযান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও রাখা হয়েছে শক্ত অবস্থানে। এছাড়াও পর্যটন কেন্দ্র সাজেকে ভ্রমণে গিয়ে আটকে পড়েছে 800-র মতো পর্যটক। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, অবরোধের কারণে আটকে পড়েছে সাজেকে ঘুরতে আসা পর্যটকরা। পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে খাগড়াছড়ির সাধারণ মানুষও। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলার জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এই ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে এই পর্যন্ত নিহত হয়েছে 4 জন। পরে সংঘাত এড়াতে 2 পার্বত্য জেলার পৌর এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।